বৌদি, আমরা এখানে তো চলে এলাম, কিন্তু এখানে আমরা কি খাবো বলো তো? বাজারে যেতে গেলেও তো আমাদেরকে নদী পারাপার করে বাজারে যেতে হবে। আর দাদা, তুই এখানে কি কাজ করবি? বৌমা, আমারও মনে হচ্ছে এখানে চলে আসাটা আমাদের একদমই ঠিক হয়নি, কারণ এখানে কোনো ভালো কাজ নেই যে তোমার বাবা আর রতন ভালো কোনো কাজ করবে। আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? এবার তুমি কেন এত বাড়াবাড়ি করতে গেলে বলো তো? মা, তুমি ঠিকই বলেছো, ওই বাড়িটাই আমাদের অনেক ভালো ছিল, কিন্তু ওখানে তো আমরা 2 মাসের ভাড়া দিতে পারছিলাম না, সেই জন্যই তো আমাদেরকে বাড়িওয়ালা ঘর ছাড়া করলো। আর আমরা এখন কোন বাড়িতেই বা যেতাম? তাই আমাদেরকে বাধ্য হয়ে তো এই বাড়িতে আসতে হলো। জানেন এখানে আমরা কিভাবে দিন কাটাবো? ওফো, তোমরা এত কেন চিন্তা করছো? আরে বাবা, আমি তো আছি, আমি তোমাদের সব সময় রাস্তা দেখিয়ে দেব। আর তাছাড়া ওই বাড়িটা আমার একদমই পছন্দ ছিল না। আমাদের নিজেদের বাড়িটা বিক্রি করে তোমরা সেই টাকা দিয়ে ভালো মন্দ খেয়ে ফেলেছো, আর এখন আবার আমার নামেই দোষ দিচ্ছ। রতন, তুমি যদি আমাদের ওই বাড়িটা বিক্রি না করতে, তাহলে তো আমরা আবার ওই বাড়িতে ফিরে যেতে পারতাম। তারপর বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে দিন কাটাতে হচ্ছিল। 2 মাসের ভাড়া দিতে পারোনি বলে বাড়িওয়ালাও আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। তাহলে আমরা কোথায় যেতাম? এখানে আসতাম না তো। কিন্তু বৌদি, এখানে আমরা থাকবো কিভাবে? এখানে না হয় একটা ঘর আছে, থাকা শোয়ার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমরা খাবো কি? আমি তো বললাম তোমরা চিন্তা করো না, এটা তো নদী, আর নদীর পাশে থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কত গাছপালা আছে। এখানকার গাছের ফল পাকড় আমরা খেতে পারবো। তার সাথে সাথে নদীতে মাছ তো আছেই। রতন, তুমি আজ থেকে মাছ ধরার কাজ করবে, আর সেই মাছ ধরে তুমি ওই পাড়ে বিক্রি করতে নিয়ে যাবে। কিছু মাছ বাড়িতেও রেখে যাবে, তাহলে আমরা প্রত্যেকদিন মাছ ভাত রান্না করে খেতে পারবো। রূপার কথা শুনে সবাই মনে একটু ভরসা পায়, কিন্তু তবুও মনে মনে তারা নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। আসলে রতনের পরিবারের নিজস্ব একটা বাড়ি ছিল, আর সেই বাড়ি বিক্রি করে দেওয়ার পর তাদেরকে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়, কারণ রতন প্রচন্ড পরিমাণে লোভী ছিল। আর শুধুমাত্র লোভের বশবর্তী হয়েই রতন তাদের নিজস্ব বাড়িটা বিক্রি করে দেয়। আর বাড়ি বিক্রি করার পর তারা যখন ভাড়া বাড়িতে গিয়ে থাকে, তখন তারা বাড়ির ভাড়াটুকুও দিতে পারে না। এমনকি রতনের কাছে টাকা থাকা সত্ত্বেও রতন কোনোভাবেই বাড়িওয়ালাকে টাকা দেয় না। তাই বাড়িওয়ালা তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আর সেই জন্যই রতন এবং তার পরিবারকে আজকে নদীর ধারে এসে দিন কাটাতে হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন, রতন, আজকে বেশ অনেক মাছ হয়েছে, যাও যাও তুমি তাড়াতাড়ি বাজারে বিক্রি করে দিয়ে এসো। আর হ্যাঁ, আজকে বাজারে এই মাছ বিক্রি করে যা টাকা ইনকাম হবে, সেই টাকা দিয়ে তুমি কিছু সবজি কিনে নিয়ে আসবে, কেমন? কারণ অনেকদিন হলো সবজি খাওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আর এখানে তো সবজি কিনতে গেলেও আমাদেরকে নদী পারাপার হতে হবে। প্রতিদিন নদী পারাপার হতে আমার ভালো লাগে না। সত্যি আমারই ভুল ছিল, কেন যে আমি আমার নিজের বাড়ি বিক্রি করে দিলাম কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মাছগুলো বিক্রি করে তোমাদের জন্য সবজি নিয়ে আসবো, কেমন? এই বলে রতন নদী পার হয়ে বাজারে মাছ বিক্রি করতে চলে যায়। আচ্ছা বৌদি, তুমি যে আমাদেরকে এই নদীর ধারে নিয়ে এলে, কিন্তু এই নদীর ধারে তো নদী ছাড়া কিছুই নেই। আমাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি এবার কলেজে যাব কিভাবে? অনেকদিন হলো আমি কলেজে যাইনি, কিছুদিন পরেই আমার পরীক্ষা শুরু হবে। আর আমার বন্ধু বান্ধবরা যদি শোনে আমি এখন এই নদীর পাড়ে থাকি, তাহলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, কারণ সবাই ভাববে আমরা গরিব হয়ে গেছি। শোনো, এখানে থাকা হচ্ছে, খাওয়া হচ্ছে, এটাই তোমার জন্য ভালো। আর যদি তোমাকে কলেজে যেতে হয়, তাহলে তোমাকে নদীর ওই পারে গিয়েই থাকতে হবে, কারণ প্রত্যেকদিন যাতায়াত করা অসম্ভব। এখান থেকে তোমার কলেজ কিন্তু অনেকটাই দূরে। তাছাড়া তুমি আমার নামে সবসময় দোষ দেবে না, কিছুটা দোষ তোমার দাদার ঘাড়েও তো দিতে পারো, কারণ তোমার দাদাই তো আমাদের বাড়িতে বিক্রি করেছে। মা, বৌদি কিন্তু ঠিকই বলেছে, দাদা শুধু শুধু আমাদের অত সুন্দর নিজেদের বাড়িটা বিক্রি করে দিল। এখন এবার আর আমার কলেজে যাওয়া হবে না, আমার কোনো বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা হবে না আর। রিম্পা, তুই যাই বলিস না কেন, এখানে থাকতে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ এখানকার নদীর মাছ খাওয়া হচ্ছে, আর একেবারে আমরা প্রকৃতির মাঝখানে বাস করছি। এরকম পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমরা যখন আমাদের ওই বড় বাড়িতে থাকতাম, তখন সবসময় বাড়ির মধ্যে বদ্ধ হয়ে থাকতে হতো। আশপাশের এলাকাটাও বড্ড ঘিঞ্জি ছিল, একেবারে 4 দেওয়ালের মাঝে আমি বন্দী হয়ে গিয়েছিলাম। কিন্তু এখানে এসে আমি প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করতে পারছি। হ্যাঁ মা, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। আচ্ছা রিম্পা, তোমার দাদাকে আমি তাড়াতাড়ি শহরের কলেজের পাশে একটা বাড়ি ভাড়ার কথা বলছি। আজকে যদি তোমার দাদার কাজটা থাকতো, তাহলে তোমার দাদা শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, এখানে আমাদেরকে আর আসতেই হতো না। তোমার দাদার তো কোনো কাজও নেই এখন, তোমার দাদা ইচ্ছাকৃত ভাবেই কাজটা ছেড়ে দিল, এখন এবার মাছ বিক্রির কাজ করছে, কিছু তো করার নেই।
আমি তো বুঝতে পারছি না এখন মাছ বিক্রি করে কি এমন টাকা লাভ হচ্ছে যে খোকা নিজের অফিসের কাজকর্ম ছেড়ে মাছ বিক্রির কাজ খুঁজে নিল। যাই হোক, খোকা বাড়িতে এলে আজকে আমি শহরে ভাড়া বাড়ি দেখার কথা বলবো। এখানে আর কতদিনই বা পড়ে থাকবো? নদীর জল দিনের পর দিন তো বাড়ছে, তার উপর আবার ঠান্ডাটাও বাড়ছে। এখানে থাকতে ভালো লাগলেও নদীর ধারে বেশি দিন থাকা আমাদের পক্ষে ঠিক হবে না। আসলে রতন শুধুমাত্র তার বন্ধু বান্ধবীর কথা শুনে অফিসের কাজ ছেড়ে দেয়, আর এখন সে নদী থেকে মাছ ধরে মাছ বিক্রির কাজ শুরু করেছে। কিন্তু রতন এখন মনে মনে প্রচন্ড পরিমাণে অনুশোচনা করে, তবে তার এখন কিছু করার নেই। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন কমলা দেবী তার ছেলে রতনকে বলে, খোকা, যা করেছিস, বন্ধু বান্ধবের চক্করে আর পড়িস না, বুঝলি তো? তোর বন্ধুরাই তোর কাজটা খেয়ে নিল। এখন গিয়ে দেখ তোর বন্ধুরা ভালো ভালো কাজ করছে, আর তোর উপর হিংসা করে তোকে এখানে নদীর পাড়ে পাঠিয়ে দিয়েছে। তুই অনেক টাকা রোজগার করছিলিস তো, তাই ওরা সেটা সহ্য করতে পারছিল না। সেই জন্যই তো তোর মাথায় এরকম কুবুদ্ধি ঢুকিয়েছে, যাতে তুই নিজের জীবনটা নষ্ট করে ফেলিস। এখন আমার কথা শোন, তুই একটা ভালো কাজের সন্ধান কর, আর হ্যাঁ, শহরের দিকে ভালো কোনো ভাড়া বাড়ি দেখা শুরু কর, যেখান থেকে তুই সহজে অফিস যেতে পারবি, আর তোর বোন রিম্পাও কলেজে যেতে পারবি। মা, তুমি কি ভাবছো আমি সন্ধান করিনি? আমার ভুল বুঝতে পেরে আমি ভাড়া বাড়ির সন্ধান করছিলাম, যাতে আমি ভালো মতো একটা কাজও পেয়ে যাই আর একটা বাড়িও পেয়ে যাই, যেখানে আমি তোমাদের সবাইকে নিয়ে চলে যেতে চাই। আর এখানে নদীর পাড়ে আর কতদিনই বা দিন কাটাবো বলো তো? আর ঠান্ডায় তোমাদের অবস্থাও তো খারাপ হয়ে যাবে। আসলে রতন এবং তার পরিবারের নদীর ধারে থাকতে খুব একটা কষ্ট হয় না। তারা প্রত্যেকদিন নদী থেকে মাছ ধরে মাছ ভাত খেতে পারে, আর জঙ্গলের ফলমূলও খায়। সেই সাথে রতন মাছ বিক্রি করে যা টাকা উপার্জন করত, সেই টাকাতে তাদের সংসারের বাকি প্রয়োজনগুলো মিটে যায়। এমনকি রতন কিছু কিছু টাকাও জমিয়ে রাখে। এভাবেই আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে একদিন রতন এক ভাড়া বাড়ির সন্ধান পায়, যেই বাড়িটা ছিল খুবই সুন্দর এবং বড়। এবার রতন ভালো একটা কাজের সন্ধান করতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু রতন কোথাও কাজ খুঁজে পায় না। রতন, আমার মনে হচ্ছে তুমি আর কোথাও কাজ পাবে না। তুমি তো নিজের দোষেই তোমার কাজটা হারিয়েছো, তাহলে এখন আবার কাজের সন্ধান করছো? তোমার নাটক দেখলে আর বাঁচি না। তুমি যে শুধু শুধু কেন তোমার ওই ভালো চাকরিটা হাতছাড়া করতে গেলে কে জানি। বৌদি, প্লিজ একই কথা আর বারবার বলো না তোমরা। যা হয়েছে হয়ে গেছে, বারবার পুরনো কথা বলে তো কোনো লাভ নেই। এমনিতেই কতদিন হয়ে গেল আমি কলেজে যেতে পারিনি, আমার বন্ধুদের সঙ্গেও আমার দেখা হচ্ছে না। এখানে কোনো রকম নেটওয়ার্কও নেই যে একটু শান্তি করে ফোন ঘাটবো বা বন্ধুদের সঙ্গে কথা বলবো। শুধু সারাদিন মাছ, নদী, নালা এইসবই দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে আমি কোনো আদিম মানুষ হয়ে গেছি। এই রিম্পা, চুপ কর। তোর দাদা যদি এখন কোনো ভালো চাকরি পেয়ে যায়, তাহলে আমাদের সবাইকে ওই শহরের ব্যস্ততার মাঝে আবার চলে যেতে হবে, যেটা আমার একদমই ভালো লাগে না। শহরের বাড়িতে গেলে যে যার মতো ব্যস্ত হয়ে যাবি। তুই তোর কলেজে বেরিয়ে পড়বি, তোর বৌদি রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবে, আর তোর দাদা সকাল হলেই অফিসে চলে যাবে। আর তোর বাবাও তো আগে সকাল হলে তোর দাদার সঙ্গে কাজে চলে যেত। আমার সঙ্গে তো কথা বলার তোদের কারো সময়ই থাকে না। ঠিক আছে মা, আমরা এবার ব্যস্ত থাকবো না, কারণ কলেজে যাওয়ার সময় তো আমাকে প্রত্যেকদিন তাড়াহুড়ো করতে হয়। সেই জন্য বৌদিকেও আমার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতে হয়। কিন্তু বৌদি তো সকাল সকাল কিছুতেই উঠতে চায় না। আর তাছাড়া আমরা তো বাকি সময়টা তোমার সঙ্গেই থাকি, তারপরে তুমি এভাবে বলো কেন? থাক, তোদের আর কাউকে কিছু বলতে হবে না। তোরা কিভাবে আমার সঙ্গে থাকিস আমি তা খুব ভালো করেই জানি। সব সময় তোরা যে যার ফোন নিয়ে ব্যস্ত থাকিস, তাই জন্যই তো এই নদীর পাড়ে এসে থাকতে আমার এত ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন আমরা এখানেই থেকে যাই। রতন, তোকে আর অন্য কোনো কাজ করতে হবে না, আর বাড়িও খুঁজতে হবে না। তুই বরং এখানেই থেকে যা। আর যদিও বা কাজের কোনো সন্ধান পাস, তাহলে এই নদী পারাপার করেই তুই কাজে যাবি। মা, এই নদী পারাপার করে প্রতিদিন কাজে যাওয়া সম্ভব নয়, বুঝেছো তো? আর এখানে তো অনেকজনই থাকে, তারা এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার প্রতিদিনই করে। আর প্রতিদিন নদী পারাপার করাও তো ঠিক হবে না, কারণ প্রতিদিন নদীর জল সমানও থাকে না। তার উপর নৌকাতে অনেক ভিড় হয়, অনেক কষ্ট করে আমাকে এপার ওপার করতে হয়। তাই প্রতিদিন এপার ওপার করা আমার দ্বারা সম্ভব না। উফ, অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি, আমার আর ভালো লাগছে না। এই রতন, আমার এই ছোটখাটো বাড়িতে থাকতে কিন্তু ভালো লাগছে না। তুমি আমাদের জন্য শহরে বড় বাড়ি দেখো, যেখানে আমরা একদম নিশ্চিন্তে থাকতে পারবো। এই নদীর পাড়ে ছোট্ট বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। আমাদের ভাড়া বাড়িটা এর চেয়েও ভালো ছিল। বেকার বেকার আমরা ওই ভাড়া বাড়ি ছেড়ে এই নদীর পাড়ে এসে দিন কাটাচ্ছি। এখানে একটাই ঘর, আমার কোনো প্রাইভেসি বলতে কিছুই নেই। রূপার কথা শুনে সবাই চুপ করে যায়, তাই কেউ আর রূপাকে কিছু বলে না।
এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন হঠাৎই রতন খুবই খুশি মনে বাড়িতে ফিরে এসে বলে, মা, বাবা, রূপা, রিম্পা, এসো এসো, এদিকে এসো সবাই, একটা ভালো খবর আছে তোমাদের জন্য। কিরে দাদা, কি হয়েছে? মনে হচ্ছে তুই কাজের সন্ধান পেয়েছিস, আর আমাদের জন্য শহরে নিশ্চয়ই ভালো বাড়ি খুঁজে পেয়েছিস। আমি মাছ বিক্রি করে করে অনেক এক্সট্রা টাকা জমিয়ে ফেলেছি, আর সেই টাকা দিয়ে আমি শহরে একটা বাড়িও কিনেছি, আর বাড়িটা অনেক কম দামে পেয়েও গেলাম, তাই আমি আর হাতছাড়া করলাম না। তাই আমরা এখন থেকে সেই নতুন বাড়িতে গিয়েই থাকবো, এখানে আর আমাদেরকে থাকতে হবে না। আর আমি কাজও পেয়ে গেছি। রূপা, এবার তুমি খুশি তো? এবার আমাদেরকে প্রতিদিন নদী পারাপার করতে হবে না, আর নদী পার করে বাজার ঘাটেও যেতে হবে না, সবই হাতের কাছে পেয়ে যাবে। রতনের কথা শুনে সবাই খুবই খুশি হয়, কিন্তু রতনের মা মোটেই খুশি হতে পারে না, কারণ কমলা দেবী তার নদীর পাড়ের বাড়িটাকে খুবই ভালোবেসে ফেলেছিল, আর সেই জন্য সেই নদীর পাড় ছেড়ে কিছুতেই কোথাও যেতে চায় না। তাই কমলা দেবী বারে বারে তার পরিবারকে সেখানেই থাকার কথা বলে। বলছি খোকা, মাছ বিক্রি করে তোর তো ভালোই টাকা ইনকাম হচ্ছে, তাই বলি এখানেই থেকে যা না বাবা, কারণ এখানে আমি অনেক ভালো আছি। এখানে থাকতে তোদের তো সেরকম কোনো অসুবিধাও হচ্ছে না। এখান থেকে চলে যেতে আমার একদমই ইচ্ছা করছে না, বিশ্বাস কর। মা, তুমি দয়া করে আর ফালতু কথা বলো না তো। কতদিন হয়ে গেল আমি কলেজে যাইনি, এবার তো মনে হচ্ছে কলেজ থেকে আমার নামই কেটে দেবে। আর কিছুদিন যদি আমি কলেজ বন্ধ করি, তাহলে সত্যি আমাকে আর কলেজে কেউ চিনতে পারবে না। আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। বৌদি, আমাদের ব্যাগপত্র সব গোছাতে শুরু করো, আমরা শহরে চলে যাব, আর ওখানেই থাকবো। রিম্পার কথা শুনে পরিবারের সবাই ব্যাগপত্র গোছাতে শুরু করে। অন্যদিকে রূপারও অনেক মন খারাপ ছিল, কারণ নদীর পাড়ে শ্বশুর বাড়িতে রূপারও থাকতে খুবই ভালো লাগছিল, তাই রূপারও শহরে যেতে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু তাদের কাছে আর কোনো উপায় থাকে না, তাই তারা নদী পার করে শহরের ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। আর শহরে যাওয়ার পর আবার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। রতনও ভালো কাজ পেয়ে যাওয়ায় এখন তাদের সংসারে কোনো রকম অসুবিধা থাকে না। কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে সবে কমলা দেবীকে এখন সময় দেওয়ার চেষ্টা করে, যার ফলে কমলা দেবীও খুবই খুশি হয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে। এই লিপি, আমার উপর সবাই প্রচুর হিংসা করে, তাই না বল? ক্লাসের অনেকেই আমার সঙ্গে কথা বলতে চায় না, আমাকে দেখে সবাই হিংসা করে চলে পুড়ে মরে যায়। সেই জন্যই তো আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়, বল? হ্যাঁ, তাছাড়া আবার কি, তোর মতো বড়লোক ঘরের মেয়ে এখানে কজন আছে বলতো? আর ওরা তো তোর সাথে কথা বলবেই বা কি করে? তোর স্ট্যান্ডার্ড আর ওদের স্ট্যান্ডার্ড তো পুরোপুরি আলাদা। কিন্তু তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো তোর বন্ধু, আমি কি যথেষ্ট নই তোর জন্য? ঠিক আছে, কিন্তু তোর সঙ্গেও তো আমার স্ট্যান্ডার্ড মেলে না। তবে আর কি করা যাবে, আমি তো ভেবেছিলাম এই স্কুলে সবাই আমার মতোই বড়লোক ঘরের মেয়ে হবে, সবাই বড়লোক হবে, কিন্তু এই স্কুলে আমার মতো কেউ নেই। খুব আফসোস হয় মাঝে মাঝে। এরকম ভাবে রিমা তার খুবই কাছের বন্ধু লিপিকেও অপমান করে। আসলে রিমা ভীষণ বড়লোক ঘরের মেয়ে ছিল। সে অন্য কাউকে অপমান করে ছোট করে ভীষণ আনন্দ উপভোগ করত। রিমার কথা শুনে লিপির খুবই খারাপ লাগে, কিন্তু তবুও সে রিমাকে কিছু বলার সাহস পায় না। আচ্ছা ছাড় না ওসব কথা, এক সপ্তাহ পর হোলি, তুই কি কি শপিং করলি রে হোলির জন্য? এবার হোলিতে আমাকে কিন্তু অনেক কিছু গিফট করবি বলে দিলাম, তুই আমাকে বলেছিলি। এমন সময় তাদের কাছে মাম্পি আসে। এক্সকিউজ মি, এটা কি 5A সেকশন? আসলে আমি এই স্কুলে নতুন ভর্তি হয়েছি। হ্যাঁ, এটাই ক্লাস 5A সেকশন। আচ্ছা, তোর বাবা কি করে রে? মানে তুই বড়লোক নাকি গরিব? আসলে আমার একটা নিজের স্ট্যান্ডার্ডের বন্ধু চাই, আমার ক্লাসে এরকম কেউ নেই। আমার বাবা তো নেই, আমার মা আছে। আমার মা একটা বড়লোক বাড়িতে কাজ করে। আর বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। এখানে আমরা সবাই পড়াশোনা করতে এসেছি, সবাইকে সমান চোখে দেখা উচিত। আমার মা আমাকে এরকমই শিখিয়েছে। হ্যাঁ, তোর মা গরিব, তুই গরিব, তাই জন্য তোর মা বলেছে সবাইকে গরিব মনে করতে, তাই তো? তোর লজ্জা করলো না? তোর মা লোকের বাড়িতে কাজ করে, এটা তুই গর্বের সঙ্গে বললি? মান সম্মান রক্ষা করার জন্য অন্তত মিথ্যা কথা বলতে পারতিস। না, আমি কখনোই মিথ্যা কথা বলি না, আমার মা বলেছে মিথ্যা কথা বলা পাপ। এই বলে মাম্পি সেখান থেকে গিয়ে তার জায়গায় বসে পড়ে। মাম্পির এরকম মিষ্টি ব্যবহার দেখে রিমা বুঝে যায় মাম্পি ভীষণ সরল সিধা সাদা বোকা প্রকৃতির মেয়ে। এই লিপি, এতদিন পর একজন ঠিকঠাক কাউকে পেলাম, এর মধ্যে কোনো অ্যাটিটিউড নেই। একে নিয়ে আমরা ভালো এন্টারটেইন করতে পারবো, কি বলিস? আমি এই মাম্পি বলে মেয়েটাকে সবসময় বিরক্ত করব,
আর তার জন্য তোকে কিন্তু হেল্প করতে হবে। আর তার বদলে এবারের হোলিতে তোকে আমি অনেক রং, আবির, পিচকারি, বেলুন গিফট করব। আর হ্যাঁ, বিদেশ থেকে ইম্পোর্টেড দামি দামি মিষ্টিও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি রাজি, তুই যা বলবি আমি তাই করব। প্রথম দিন থেকেই রিমা তার বন্ধু লিপির সঙ্গে মিলিতভাবে মাম্পিকে বিরক্ত করার নানান রকম প্ল্যান করা শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। রিমা প্রায় দিনই মাম্পিকে বিরক্ত করে এবং তাকে অপমান করে। এমনই একদিন রিমা লিপির সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল, আর অন্যদিকে মাম্পি এবং তার ক্লাসের দুজন বন্ধু ললিতা ও পপির সঙ্গে পড়াশোনা করতে ব্যস্ত ছিল। ললিতা আর পপি রিমাকে একেবারেই পছন্দ করত না। তারা রিমাকে একটুও পাত্তা দিত না, তাই রিমা তাদের দুজনকে নিজের শত্রু বলে মনে করত। দেখ দেখ, ঢঙি দুটোকে দেখ, মাম্পির সঙ্গে পড়াশোনা করছে, এমন করছে যেন কত পড়াশোনা করছে। মাম্পিকে এখনই মজা দেখাচ্ছি, দাঁড়া। এই বলে রিমা তার একটা পেন ইচ্ছা করে ছুঁড়ে ফেলে দেয়। এই যা, আমার পেনটা পড়ে গেল। এই মাম্পি, আমার পেনটা একবার তুলে দিবি প্লিজ? হ্যাঁ দাঁড়া, আমি যাচ্ছি। এই মাম্পি, তুই যাবি না ওখানে? দুদিন পর হোলি, আমার মনে হচ্ছে রিমা তোকে ডিস্টার্ব করার জন্য কোনো প্ল্যান করেছে। ও খুব হারামি, ওর কাছে একদম যাবি না তুই। না রে, এরকম বলতে নেই, এই ক্লাসের সবাইকে আমি আমার বন্ধু মনে করি। এই বলে মাম্পি রিমার কাছে গিয়ে তার পেনটা তুলে দেয়। রিমা আবার ইচ্ছা করে তার পেনটা ফেলে দেয়। এ বাবা, আমার পেনটা তো আবার পড়ে গেল, আর একবার তুলে দিবি মাম্পি? মাম্পি কোনো কথা না বলে সে আবার রিমার পেনটা তুলে দেয়। মাম্পি, তোর মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, তুই একদম তোর মায়ের মতো। কাজের মাসির মেয়ে হওয়া কত লাভ বলতো? তোর মায়ের যেরকম লোকের বাড়িতে কাজ করার অভ্যাস আছে, তোরও তো সেরকম লোকের কথা শুনে কাজ করার ভালোই অভ্যাস আছে। তুই আমার কাজ করে দিলি, তাই তো? এই নে, আমি তোকে টিপস দিচ্ছি। এই চকলেটটা আমার বাবা বিদেশ থেকে এনেছে। জীবনে তো কখনো এরকম চকলেট চোখেও দেখিসনি, তাই না? আমি তোর কাছ থেকে চকলেটটা নিতে পারবো না। আমি তোকে বন্ধু হিসেবে জাস্ট হেল্প করেছি, এর চেয়ে বেশি কিছু নয়। এই বলে মাম্পি সেখান থেকে চলে যায়। মাম্পির এরকম ব্যবহারে রিমার ভীষণ রাগ হয়। আমাকে অপমান করার সাহস পেল কোত্থেকে এই গরিব মেয়েটা? আজকে আমি কিছু বলবো না। দুদিন পর হোলি, হোলির আগের দিন যেদিন স্কুল ছুটি পড়বে, সেদিন এমন মজা দেখাবো, ওর মুখে এমন রং ঘষবো যেন কোনোদিনও কাউকেই মুখ দেখাতে না পারে। এই, তুই কি করবি রে? তোর কথা শুনে আমারই ভয় লাগছে। ঠিক সেই সময় তাদের ক্লাস টিচার মাধুরী ম্যাডাম চলে আসে। স্টুডেন্টস, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। তোমরা সবাই জানো আর মাত্র দুদিন পর আমাদের হোলি উৎসব। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম স্ট্রিক্টলি এবারে বারণ করে দিয়েছেন, ক্লাসরুমের ভেতরে কিংবা স্কুলের ভেতরে কোনো রকম রং খেলা যাবে না। তোমরা স্কুল থেকে বাইরে বেরিয়ে রং খেলবে, কিন্তু সাবধান, কেউ যেন কারোর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না। হোলির দিন তোমাদের স্কুল ছুটি থাকবে, সেদিন বাড়িতেও নিরাপদভাবে হোলি উৎসব পালন করবে। এই বলে মাধুরী ম্যাডাম সেখান থেকে চলে যায়। এই, হোলি তো এসেই গেল, তুই যে আমাকে হোলিতে অনেক কিছু গিফট দিবি বলেছিলি, ওগুলো কোথায়? রং, আবির, পিচকারি, ওগুলো কবে দিবি আমাকে? এই চুপ কর তো, সবসময় শুধু ভিখারির মতো আমার কাছে এটা ওটা চাইতেই থাকিস। তোর বাবা মায়ের কি কোনো সামর্থ্য নেই? সামান্য জিনিসগুলো কিনে দিতে পারে না? সবসময় কানের কাছে একটাই কথা বলতে থাকিস। আমার বাবা এবার হোলি খেলার জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে এসেছে, আমি তোকে সেগুলো কোনোভাবেই দিতে পারবো না। আমি বরং তোকে 200 টাকা দেব, তুই বাজার থেকে সস্তার কিছু জিনিসপত্র কিনে নিবি। রিমার কথা শুনে লিপি ভীষণ রেগে যায়। সে মনে মনে মাম্পির উপর প্রতিশোধ নেবে বলে ঠিক করে। তুই আমাকে আবার অপমান করলি রিমা, আমি তোকে আর কোনোভাবেই ছাড়বো না। সবসময় সবাইকে অপমান করিস তুই। মাম্পিকে রং মাখিয়ে বিরক্ত করার প্ল্যান করছিস, তাই না? কিন্তু তোকে বিরক্ত করার আসল প্ল্যানটা এবার আমি করব। এভাবেই লিপির মনে অন্য কিছু চললেও সে রিমার সঙ্গে খুবই হাসি মুখে কথা বলে। আরে, আমি তো তোর সঙ্গে মজা করি, আমার কোনো গিফট লাগবে না রে। আমার বাবা অতটাও গরিব নয় যে আমাকে কিছু কিনে দিতে পারবে না। তুই তো ইয়ার্কি করাও বুঝিস না। আচ্ছা, আমি আসছি, হ্যাঁ। এই বলে লিপি সেখান থেকে চলে যায়। সে মনে মনে রিমার উপর রাগে ফুঁসতে থাকে। সে কি করবে কিছু ভেবে না পেয়ে লাইব্রেরির দিকে যায়। সেখানে গিয়ে সে লতিকা এবং পপিকে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করতে দেখে ফেলে।
আমার সব প্ল্যান করা হয়ে গেছে। এই দেখ, আমি এই প্লাস্টিকে করে গোবর নিয়ে এসেছি। সবাই হোলিতে রং খেলে, তাই তো? আজকে আমরা রিমাকে এই গোবর মাখাবো। ওর মাথা থেকে পা পর্যন্ত গোবর দিয়ে লেপে দেব। খুব অহংকার ওর, তাই না? সবাইকে ছোট করে। শুধু গোবর দিলে কি হবে? গোবরের সঙ্গে আরো কিছু মিক্স করতে হবে। তুই গোবর এনেছিস, ঠিকই করেছিস। আমি গোবরের সঙ্গে মেশানোর জন্য আরো কিছু এনেছি। তোর যেরকম রিমার উপর রাগ, আমারও রিমার উপর আরো অনেক বেশি রাগ। গোবরের সঙ্গে মেশানোর জন্য কি এনেছিস রে তুই? কই দেখা দেখি আমাকে। আরে চুপ কর, আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে তো। এই দেখ, লঙ্কা গুঁড়ো আর তার সাথে বিছুটি পাতা। এই লঙ্কা গুঁড়ো গোবরের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে চল। ভালো করে গোবর দিয়ে ওর মুখ হাত পা লেপে দেব। তারপর এই বিছুটি পাতা ওর গায়ে বেশি করে ঘষে দেব। জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। তোর আইডিয়াটা কিন্তু দারুণ। আমি তো ভাবতাম তুই চুপচাপ করে থাকিস, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। কিন্তু এখন তো দেখছি তুই আমার থেকেও বেশি চালাক। কিন্তু পপি, ক্লাসরুমে তো কিছু করা যাবে না। আমরা তো প্ল্যান করেছি রিমাকে ছাদের উপর নিয়ে গিয়ে ওকে গোবরটা মাখিয়ে দিয়ে ছাদের গেটটা বাইরে থেকে লক করে দিয়ে পালাবো। কিন্তু আমরা রিমাকে ছাদের উপরে কিভাবে নিয়ে যাব? আমি তোদেরকে হেল্প করব। লিপিকে দেখে ললিতা এবং পপি চমকে ওঠে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। আরে লিপি, তুই এখানে? তুই কি আমাদের কথাগুলো সব সত্যি ভেবেছিস? আমরা কিন্তু এগুলো জাস্ট এমনি মজা করার জন্য বলেছিলাম। আমরা সিরিয়াসলি কিছু করব না। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি তোরা আমাকে রিমার চামচা বলে ডাকিস, কিন্তু এবার আমি তোদের দলে। আজকে স্কুল ছুটির পর রিমাকে ছাদের উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তারপর তোরা যা করার করবি। তবে হ্যাঁ, রিমা যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি তোদের সঙ্গে হাত মিলিয়েছি। এভাবেই লিপি, ললিতা এবং পপির সঙ্গে মিলিতভাবে প্ল্যান করে। রিমা যাতে লিপির উপর কোনোভাবে সন্দেহ না করে, তাই সে রিমার সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকে। এই, তুই কোথায় ছিলিস রে? আমি কখন থেকে তোকে খুঁজছিলাম, তুই জানিস? সরি রে রিমা, আসলে আমার ভীষণ পেটে ব্যথা করছিল, তাই আমি একটু পটি করতে গিয়েছিলাম। এই দেখ, এই বোতলে আমি রং গুলে এনেছি। এতে এক রকমের বিষাক্ত রং আছে। এই রংটা আমি ওই গরিব মাম্পির মাথায় পুরোপুরি ঢেলে দেব। এই রংটা ওর শরীর থেকে উঠতে মোটামুটি 2-1 মাস সময় লেগে যাবে। আর সেই সাথে ওর গায়ে অনেক চুলকানিও হবে। 2-1 মাস ধরে যখন স্কুলে আসতে পারবে না, তখন এমনি এমনি স্কুল থেকে ওর নামটা কেটে দেবে। স্কুল ছুটি হয়ে গেলে রিমা মাম্পিকে খুঁজতে থাকে। এই লিপি, ওই মাম্পির বাচ্চাটা কোথায় গেল বলতো? স্কুল তো ছুটি হয়ে গেছে। ও কি ভয়ে তাড়াতাড়ি বাড়িতে পালিয়ে গেল? কি জানি কোথায়, আমি তো বুঝতে পারছি না। চল তো একবার স্কুলের ছাদে গিয়ে দেখি ওখানে আছে কিনা। আমার মনে হচ্ছে ও ওখানেই আছে। চল চল। এই বলে লিপি রিমাকে স্কুলের ছাদের উপর নিয়ে যায়, যেখানে আগে থেকেই ললিতা এবং পপি তার কিছু বন্ধুদের সঙ্গে রিমার জন্য অপেক্ষা করছিল। এই তো তুই এসে গেছিস রিমা। আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই আমাদের স্কুলের সবচেয়ে বড় লোক, তাই না? তাই আমরা তোর সঙ্গে অন্যরকম হোলি খেলবো। এই দেখ, এই গোবরটা আমরা তোর গায়ে মুখে আচ্ছা করে লেপে দেব। তুই খুব বড় লোক, তাই না? গোবর কেমন হয় নিশ্চয়ই জানিস না। এই, সবাই মিলে এর হাতটা ধর তো। এই, তোরা কি করছিস? তোরা ছেড়ে দে আমার বন্ধুকে। এভাবেই লিপি নাটক করতে থাকে। ললিতা ও পপির বন্ধুরা জোর করে রিমার হাতটা ধরে। ললিতা এবং পপি দুজনে মিলে রিমার গায়ে মুখে গোবর লাগাতে যাবে, ঠিক তখনই সেখানে মাম্পি তাদের ক্লাস টিচার মাধুরী ম্যাডামকে নিয়ে উপস্থিত হয়। এই, এখানে কি হচ্ছেটা কি? তোমাদেরকে কি বলা হয়েছিল? তোমাদেরকে না বলেছিলাম তোমরা কেউ একে অপরের ক্ষতি করার চেষ্টা করবে না? আর তোমাদেরকে বাড়িতে রং খেলার কথা বলা হয়েছিল। যাও এখান থেকে সব কটা। মাম্পি, তুই ম্যাডামকে এখানে কেন ডেকে আনলি? তুই জানিস এই রিমা তোর সঙ্গে কি করতে যাচ্ছিল? ওই যে লিপির হাতে যে রঙের বোতলটা দেখতে পাচ্ছিস, ওই রংটা রিমা তোর গায়ে ঢালবে বলে ঠিক করেছিল। আমি সবই জানি ললিতা। রিমা যাতে আমার সঙ্গে কিছু করতে না পারে সেই জন্য আমি লুকিয়েছিলাম। কিন্তু তোরা রিমার সঙ্গে যেটা করতে যাচ্ছিলি সেটা অন্যায়। আমি জেনে শুনে কখনোই কারোর ক্ষতি হতে দেখতে পারবো না, কারণ তোরা সবাই আমার বন্ধু। মাম্পির কথা শুনে রিমা তার ভুল বুঝতে পারে। সে হাত জোর করে মাম্পির কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে মাম্পি। আমি আর কখনো কোনোদিনও কারোর ক্ষতি করার চেষ্টা করব না। আর আমি কখনো অহংকার করব না। আমরা এবার থেকে সবাই বন্ধু। আমরা সবাই মিলে একসঙ্গে রং খেলবো।
রিমা তার ক্লাসের অন্যান্য বন্ধুদের কাছেও ক্ষমা চায়। পরের দিন ক্লাসের সকলে রিমার বাড়িতে যায় এবং সবাই মিলে একসঙ্গে রং খেলে।